ব্যর্থতার বোঝা নিয়ে দেশে ফিরল টাইগাররা। সাকিব মাহমুদুল্লাহর অফ ফর্মের কারণে বিশ্বকাপে বিপর্যয় বললেন তাসকিন। আশ্বাস দিলেন আগামীতে সামনে এগোনোর। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই বারবার বিশ্ব আসরে ব্যর্থ টাইগাররা। বিসিবি পরিচালক আকরামের স্বীকারোক্তি, কোচ ও অধিনায়ককে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। তারকা ব্যাটসম্যানদের যাচ্ছে তাই পারফরমেন্সে টি-20 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে খালি হাতে দেশে ফিরল টাইগাররা। তবে একদিন আগেই লুকিয়ে দেশে ফেরেন সাকিব। লিটন সৌম্য ফিরবেন শনিবার। এদিকে ছুটি কাটানোর জন্য দলের সঙ্গে ফেরেননি বিদেশি কোচিং স্টাফের কোনো সদস্যই। ব্যাটিং ব্যর্থতায় হতাশ পেসার তাসকিন ভূয়সী প্রশংসা করলেন বোলারদের। মাথা নিচু করে যতটা সম্ভব দ্রুত ক্যামেরার লেন্স থেকে নিজেদের আড়াল করে বের হয়ে যান ক্রিকেট যুদ্ধে বিধ্বস্ত টাইগাররা। সেন্ট ভিনসেন্ট ও ঢাকা, মাঝখানে মায়ামি আর দুবাইয়ের ট্রানজিট। ক্লান্তি যতটুকু তার চাইতেও ঢের বিষণ্ণতা। সেমি সমীকরণে আফগানদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। রূঢ় বাস্তবতার চেষ্টা হয়েছে ভুল পরিকল্পনায়। ব্যাটিং ব্যর্থতার 16 কলা হয়েছে পূর্ণ। তাসকিনও স্বীকার করলেন অকপটে। গল্পটা হতে পারত ভিন্ন যদি হাসত তানজিদ লিটনদের ব্যাট। আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি। আমরাও একটু স্যাড, হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। টি-20 ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না, তাই না? তো আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে, খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। রিয়াদ হৃদয়দের ম্লান হাসির ভিড়েও কিছুটা তৃপ্তি রিশাদ, মোস্তাফিজ, তানজিম সাকিবে। তাসকিন স্বপ্নের কথা জানালেন আগামীর। তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5-এর মধ্যে ছিল, আর রিশাদ স্টিল আছে। ওভারঅল মানে ভালো করছে মাশাআল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো দলের সঙ্গে নয়, একদিন আগেই চুপি সারে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। লিটন সৌম্যরা ফিরবেন শনিবার, আর ছুটি কাটিয়ে 19 জুলাই আসবেন কোচিং স্টাফের সদস্যরা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত হলে হারের তিক্ততা নিয়ে ভারত সিরিজের আগ পর্যন্ত বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সাকিব মাহমুদুল্লাহ দুই সিনিয়র ক্রিকেটারের অফ ফর্মের কারণে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এই দুজন ফর্মে থাকলে ফলাফল ভিন্ন রকম হতো বলে জানান পেসার তাসকিন আহমেদ। তবে মাঠে পারফরমেন্স ভালো না হলেও মাঠের বাইরে নাকি দুই ক্রিকেটার ছিলেন বেশ আন্তরিক, যা দলের জন্য ছিল ইতিবাচক। বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় বাংলাদেশ দল সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে দীর্ঘ 17 বছর পর সুপার 8-এ ওঠার প্রাপ্তি সম্বল করে ফিরেছে টাইগাররা। বিমানবন্দরে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে চোখে পড়লেও দেখা মেলেনি সাকিব আল হাসানের সেই স্বভাব সুলভ লুকোচুরি। দলের সঙ্গে না ফিরে গণমাধ্যমকে লুকিয়েই আগেই দেশে ফিরেছেন মিস্টার 75। সাকিব, রিয়াদ বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার। জাতীয় দলের সাফল্যের অনেকটাই নির্ভর করে এ দুই তারকার পারফরমেন্সের ওপর। তবে এবারের বিশ্বকাপে দুজনেই ছিলেন নিজের ছায়া হয়ে। গ্রুপ পর্বের পর সুপার 8-এও দলের প্রয়োজনে ব্যাটে বলে নিষ্প্রাণ ছিলেন দুজন। নিজেদের সম্ভাব্য শেষ টি-20 বিশ্বকাপে দুই সিনিয়র তারকার এমন পারফরমেন্সকে ভরাডুবির অন্যতম কারণ বলে মনে করেন সমর্থকরা। বিষয়টা স্বীকার করে নিলেন তাসকিন আহমেদও। দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। তবে অন ফিল্ডে সাকিব মাহমুদুল্লাহ ভালো না করলেও অফ ফিল্ডে তারা নাকি ছিলেন বেশ ইতিবাচক। সেই ইতিবাচক শব্দটা দিয়ে কি বোঝালেন তাসকিন? অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। এখন চলে যাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন
টাইমড আউটে। স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম ডাউটে। সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনা করতে সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি আমরা আসলে আজকের এখন তো বাংলাদেশের জার্সি পরে আছি, তবে ভেতরে একটা তো কষ্ট আছে। বাংলাদেশের যেই পার্টটা এই বিশ্বকাপে সেটি আগেই শেষ হয়ে গেছে এবং গতকালকে আমরা আসলে দেখলাম যে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে সেমিফাইনালটা হলো, দ্বিতীয় সেমিফাইনাল, সেখানে শুরু করলো, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে হারিয়ে ভারত কিন্তু ফাইনালের জায়গাটা করে নিল। একই সঙ্গে 2022 সালে অ্যাডিলেডের যেই প্রতিশোধ সেটিও তাদের নেওয়া হয়ে গেল। তো আপনার কাছে ম্যাচটা কেমন লেগেছে সেটা নিয়ে আগে আলোচনাটা শুরু করতে চাই। না, সত্যি কথা বলতে ইন্ডিয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয়েছে। ইন্ডিয়া কিন্তু তাদের প্ল্যান অনুযায়ী তারা তাদের মতন খেলতে পেরেছে। ইন্ডিয়ার আপনি দেখেন রোহিত শর্মা কোহলি আউট হওয়ার পরে রোহিত শর্মার উইকেটটাকে যেভাবে অ্যাডজাস্ট করে উনি রান করেছেন, সূর্যকুমার পরে হারদীপ সিং জাদেজা কিছু রান করেছেন। সো ওরা আসলে মানে আপনার রোহিত শর্মা যখন রান করে সেই টিম কিন্তু অটোমেটিকলি মানে আপনার একটা ভালো পজিশনে চলে যায়। বাট উইকেটটা কিন্তু কালকে প্রথম দিকে কিন্তু অতটা কমফোর্টেবল ছিল না ব্যাটসম্যানদের জন্য। বাট রোহিত শর্মা এটাকে চমৎকারভাবে হ্যান্ডেল করে কিন্তু উনি খেলেছেন, সাথে সূর্যকুমার চমৎকার ব্যাটিং করেছে। সো আমার মনে হয় যে ওদের ব্যাটিংটা স্টার্টিংটা খুব চমৎকার হওয়াতে পরের দিকে যে ওনারা কিছু রান করতে পেরেছে, 170-এর মতন রান হয়েছে। সো সেদিকে যদি চিন্তা করি, ইংল্যান্ডের ব্যাটিং যখন এসেছে তখন আমার মনে হয়েছে যে তারা বেশি তাড়াহুড়া করেছে প্রথম থেকেই। এই উইকেটে কিন্তু আপনি উইকেটের বিহেভিয়ারটা কিন্তু একটু হলেও স্লো ছিল। আমার কাছে মনে হয়েছে যে বল কিন্তু ব্যাটে আসতে একটু সময় নিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ডের প্লেয়াররা বেশি শর্টস খেলতে যেয়ে তারা আর্লি কিছু উইকেট পড়ে যাওয়াতে কিন্তু আর খেলাটা হাতে নিতে পারেনি। খেলাটা থেকে ইন্ডিয়া বোলিং চমৎকার বোলিং করেছে। রোহিত শর্মা যদি বোলিং চেঞ্জেসগুলি দেখেন, চমৎকার। প্রত্যেকবারই সে যখন চেঞ্জ করেছে একটা করে ব্রেক থ্রু কিন্তু অবশ্যই। আমার মনে হয় ইংল্যান্ডের প্ল্যানিং সম্পূর্ণ ভুল হয়েছে। তারা যদি একটু, আমার মনে হয় যে একটু সময় নিয়ে খেলতো, 6 ওভারের যে অ্যাডভান্টেজটা নিতে যেয়ে কিন্তু আমার মনে হয় তারা এই আর্লি উইকেট নিয়েছে। এবং বুমরা কিন্তু ইম্পর্টেন্ট সময় স্ল্যাটের উইকেটটা নিয়ে কিন্তু খেলা পুরো আমার মনে হয় যে ইন্ডিয়ার পক্ষে নিয়েছে। সাথে অ্যাক্সেল সুপার বোলিং করেছে, কুলদীপ যাদব চমৎকার বোলিং করেছে, স্পিন সাইডটা আরও চমৎকার বোলিং করেছে। কালকের উইকেটটা নিয়ে যদি একটু কথা বলেন শান্ত ভাই। কালকের উইকেটটা আপনি যেটা বলছিলেন যে বলটা থেমে আসছে কিছুটা, ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় আমরা কিন্তু দেখেছি যে তারা কিছুটা সময় কিন্তু নিয়েছেন। রোহিত শর্মা অ্যাপার্ট ফ্রম হিম সে একেবারে শুরু থেকে চার্জ করেছে, বাকিরা কিন্তু 2-4 বল দেখে একটু সময় নিয়ে কিন্তু ভালো এসেছে বা হিটগুলো করতে পেরেছে। রোহিত শর্মা তার আগের ম্যাচে কিন্তু চমৎকার ব্যাটিং করেছে, মোটামুটি ছন্দে আছেন। আর সত্যি কথা বলতে ইন্ডিয়ায় কিন্তু আপনি যদি দেখেন, ওরা কিন্তু সব ধরনের এই ধরনের উইকেটেও কিন্তু আইপিএল খেলে অভ্যস্ত, আইপিএলেও কিন্তু খেলেছে এরকম উইকেটে। তারা জানে আসলে কী ধরনের উইকেটে কীভাবে অ্যাপ্রোচ করা উচিত, সেটা তারা কাজে লাগিয়েছে। এবং যদি ইংল্যান্ডের বোলিং যদি দেখেন, তারা কিন্তু পরের দিকে উইকেটটা গেস করাতে কিন্তু আপনি আর্চার যেমন স্লোয়ার দিয়ে উইকেট পেয়েছেন। সো আমার মনে হয় যে ইংল্যান্ডের উইকেটটা রিড করতে একটু হলেও ফার্স্টের দিকে তারা ওইভাবে রিড করতে পারেনি। আর ব্যাটিংয়ের ক্ষেত্রেও বলবো যে ওরা অবশ্যই রিড করা উচিত ছিল, যে বল ওদের ইনিংসেই দেখেছি যে বল ওইভাবে যাচ্ছিল না। আমি বুঝলাম না ইংল্যান্ডের মতন টিম তারা যদি এত মানে হারি করে খেলা জেতার জন্য, সেক্ষেত্রে ইন্ডিয়ার মতন টিমের সাথে আসলে এরকম মানে আপনি প্রথম থেকে স্ট্রাইক রেটে যাবেন, যদি উইকেট ফেভারে থাকে তাহলে সম্ভব। বাট এক্ষেত্রে আমার মনে হয় ইংল্যান্ডের প্ল্যানিংটার ক্ষেত্রে তারা একদমই প্ল্যানিংয়ের জায়গায় আসলে কিছুটা ভুল ছিল। তবে 0 রানে আউট হয়ে যায়, এই জায়গাটাও মানে ওদের বিগ মানে লস হয়েছে। শান্ত ভাই, ফাইনাল তো আগামী কালকে রাত 8:30 বাংলাদেশ সময়। তো ফাইনালের ম্যাচটাতে আমরা দেখছি মানে চোকার্স যে তকমা সেটি কিন্তু ঘুচিয়েছে সাউথ আফ্রিকা, ঘুচিয়েছে বলতে গেলে মানে একটা ধাপ বাংলাদেশ এবং নেপালের সাথে যেভাবে ওরা মানে লাক ফেভার নিয়ে, আমি বলি পুরো সম্পূর্ণ লাকের জন্য ওরা সেকেন্ড রাউন্ডে উঠতে পেরেছে। বাট ক্রিকেটে কিছু কিছু সময় লাক না ফেভার করলে সেটা কাজে দেয় না। তো সাউথ আফ্রিকার ক্ষেত্রে এবার কিন্তু আমার মনে হয় যে লাক কাজে দিচ্ছে, লাকটা কাজে দিচ্ছে। এবং শান্ত ভাই, সেটা থেকেই বলছি যে এইবারে কি আসলে প্রথমবারের মতো ইতিহাসে ক্রিকেটের এতগুলো বিশ্বকাপ হয়েছে, টি-20 তারপরে ওয়ানডে, সবগুলো আসরের ভিতরে এই প্রথম কোনো ফাইনাল যেখানে দুটো দলই আনবিটেন, রাইট, প্রথমবারের মতো। তো সেই জায়গা থেকে আসলে ফাইনালটাও কি আসলে ইতিহাসের একটা চমকপ্রদ ফাইনাল হতে যাচ্ছে কিনা? কি অবশ্যই চমকপ্রদ হবে, বিকজ যে জিতবে আনবিটেন চ্যাম্পিয়ন হবে প্রথমত। এখন কথা হচ্ছে যে উইকেটের উপর ডিপেন্ড করবে সাউথ আফ্রিকার খেলা এবং ইন্ডিয়ার খেলা।
তো আমার যদি যেমন আফগানিস্তান সাউথ আফ্রিকার যে উইকেট হয়েছে ওরকম উইকেট হলে কিন্তু সাউথ আফ্রিকার অ্যাডভান্টেজ বেশি থাকবে। আবার যদি আপনি ইন্ডিয়ার উইকেটে যে ধরুন ইন্ডিয়ার অ্যাডভান্টেজ থাকবে। তো সম্পূর্ণটা ডিপেন্ড করছে উইকেটটা কী বিহেভ করে। আশা করবো যাতে আইসিসি উইকেটটা ট্রু উইকেট তৈরি করে যাতে খেলাটা সুন্দর হয়। সো যদি ট্রু উইকেট হয় তাহলে কিন্তু খেলা আপনি যদি দেখেন দুই টিমের কিন্তু ব্যাটার বলার সবাই কিন্তু মোটামুটি ফর্মে আছেন এবং সবাই ভালো খেলছেন। ইন্ডিয়ার যেরকম ব্যাটিং লাইন আপ স্ট্রং, সবাই মোটামুটি রান করছেন। সাউথ আফ্রিকারও কিন্তু সবাই মোটামুটি রানে আছেন। তো আমার মনে হয় যে উইকেট ভালো হলে ভালো একটা কম্পিটিশন হবে। বাট ইন্ডিয়ার একটু বলবো যে ওরা একটু আগিয়ে রাখবো, বিকজ তাদের আগেও তারা ফাইনাল খেলছে, তাদের প্রেশারও একটু কম থাকবে। কিন্তু সাউথ আফ্রিকা প্রথমবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছেন, সেক্ষেত্রে তাদের একটু হলেও প্রেশার থাকবে যে এটা তাদের জিততে হবে, এই ধরনের মেন্টালিটি। ঠিক এই জায়গাতেই বলছি শান্ত ভাই যে ফাইনাল খেলার যে একটা অভ্যস্ততা, কিছুটা বিষয় রয়েছে। আপনি নিজে মাঠে খেলেছেন, আপনারা ভালো জানবেন এই বিষয়টা, যে ফাইনালের টেম্পারমেন্টটা কিন্তু একেবারে ডিফারেন্ট থাকে। তো সেই জায়গাটার সাথে সাউথ আফ্রিকা যেভাবে একেবারেই অপরিচিত, আর ভারত কিন্তু সেই জায়গাতে মনে হয় অনেকটাই পরিচিত, এবং তাদের জয়েরও তাদের ইয়ে আছে, অভিজ্ঞতা আছে। সেই জায়গাটাকে ভারতকে স্লাইটলি অবশ্যই আগিয়ে রাখবো, বিকজ তাদের সেই মানে অভিজ্ঞতা তো অবশ্যই আছে। সেই প্রেশার নেওয়ার চিন্তা ধারণা কীভাবে খেলতে হবে, ফাইনালে কী ধরনের অ্যাপ্রোচ থাকা দরকার, তারা সেটা অভিজ্ঞতা আছে। এবং ওরা আইপিএলটা ওদেরকে অনেক কাজে দেয়। এই ধরনের সিচুয়েশনে বড় বিগ ম্যাচে কিন্তু ইন্ডিয়া খুব দেখা যায় যে সিচুয়েশন খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। তারপরেও আমি বলবো যে উইকেটের উপর অনেক কিছু নির্ভর করবে ফাইনালটা। এক্স্যাক্টলি। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানে আমরা ফাইনাল নিয়ে আলোচনা করছি, এই ফাইনালটা আপনি ব্যক্তিগতভাবে খেলোয়াড় হিসেবে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রিকেটে গত 10-15 বছরের বড় দুটো নাম, এবং তাদের রেকর্ড বুক বলি, তাদের পারফরমেন্স বলি, সব কিছুর দিক থেকেই আসলে তাদের ভক্তের সংখ্যা অনেক বেশি। এই দুজন মানুষের কাছে আসলে একটা বিশ্বকাপ তাদের ক্যারিয়ারে থাকাটা অনেক বেশি মানে চাওয়ার, মানে টি-20 বিশ্বকাপ কিন্তু অলরেডি মানে তাদের মানে রোহিতের ইয়েতে আছে, বিরাট কোহলির মনে আছে একটা আপনার 2007-এ না সাতের স্কোয়াডে ছিলেন না, তাহলে ওয়ানডে আছে, তার ওয়ানডেতে আছে। আচ্ছা জি, রাইট। বাট বিরাট কোহলি কিন্তু যদি দেখেন তার এইবারের ওয়ার্ল্ড কাপ কিন্তু সে ওইভাবে ফুটে উঠতে পারেননি। রোহিত শর্মা, বিরাট কোহলির মতন ব্যাটসম্যান কিন্তু সাধারণত এরকম আপ ফর্মে থাকেন না। আইপিএলে কিন্তু তিনি হাইস্ট রান টেকার ছিলেন। সো সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই তাদের এই মানে আমি মনে করি যে ইন্ডিয়া অবশ্যই চাবে তারা এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বিকজ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু আনবিটেন হয়ে ফাইনালে যে হেরেছে। সো সেদিক দিয়ে চিন্তা করলে তারা মানে ইন্ডিয়া অবশ্যই সেটা চেষ্টা করবে যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবং আমার জানা মতো ইন্ডিয়ার ফেভারটা একটু বেশি পায় তারা উইকেটের ক্ষেত্রেও, তাদের দেখা যাবে তাদের কথা মতোই। এইগুলা যদি ঠিক মতন মানে না হয়, উইকেট যদি ঠিক মতন হয় তাহলে খেলা ভালো হবে। এবং সাউথ আফ্রিকা যে ধরনের মানে যেভাবে এসেছেন সেকেন্ড পরে এসে সেকেন্ড চমৎকার ক্রিকেট খেলেছে, লাকটা যেটা চোকার ওদের লাক ফেভার করতো না, এবার কিন্তু তাদের লাক ফেভার করছে। তো ওই দিক দিয়ে চিন্তা করলে সাউথ আফ্রিকা কিন্তু জেতার চান্সও আছে লাকটার হিসাব করলে। এবং মার্ক রামকে আপনি আসলে তার অধিনায়কত্বের জায়গা থেকে কিভাবে আপনি তাকে ইভ্যালুয়েট করবেন? কারণ তার আগের যে বড় নামগুলো, গ্রেম স্মিথ বলি থেকে সেখান থেকে হেনরি ক্রোনিয়ে পর্যন্ত এতগুলো বড় বড় নাম ওয়ার্ল্ড ক্রিকেটের, তারা কিন্তু যে কাজটা করতে পারেনি। 7বার তারা আইসিসির এই বিশ্বকাপ ইভেন্টে সেমিফাইনালে এসেছে, ওয়ানডে এবং টি-20 মিলিয়ে, কিন্তু কখনোই সেই বাধাটা পেরোতে পারেনি। মার্ক রাম সেটা করে দেখালেন। এটা কি শুধুই ভাগ্যের জন্য? লাক তো অবশ্যই লাগে, ক্রিকেটে আপনার লাক লাগবে, আপনি লাক ছাড়া কখনোই ক্রিকেটে সাকসেস হতে পারবেন। সো আমার মনে হয় যে মাকরাম চমৎকার ক্যাপ্টেন্সির কারণেও আজকে তারা ফাইনালে আসতে পেরেছেন। কারণ কিছু ক্লোজ ম্যাচে কিন্তু তার বোলিং চেঞ্জেসের ডিসিশনগুলো চমৎকার ছিল। সো বাট অভিজ্ঞতার দিক দিয়ে চিন্তা করলে রোহিত শর্মা কিন্তু অনেক এগিয়ে আছে। তারপর আমি বলবো মাকরাম যেভাবে আন্ডার-19 উনি ওয়ার্ল্ড কাপ মানে ক্যাপ্টেন করেছেন, সো তার ক্যাপ্টেন্সিও অভিজ্ঞতা কাজে দিবে আজকে সকালে বাংলাদেশ দল তারা দেশে ফিরেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 8:30টায় তারা বের হয়েছে যতদূর জানি। তো সেই জায়গা থেকে প্রত্যেকবার যখন দল ফেরত আসে কিছু ভক্তদেরকে আমরা দেখি সেখানে গিয়ে তাদেরকে অভ্যর্থনা জানায় বা সেখানে উপস্থিতিটা জানায় যে আমরা আপনাদের পাশে আছি। আজকের চিত্রটা একেবারে ভিন্ন ছিল, মানে পারফরমেন্সের কারণে। না, সাপোর্ট তো সবাই বাংলাদেশকেই করবে, বাট আপনি যদি চিন্তা করেন যেভাবে মানে আমরা বলছি খারাপ খেলছে খারাপ, তাহলে সেকেন্ড রাউন্ডে আসলে কেমন যদি পজিটিভভাবে চিন্তা করব, বিকজ আমি ক্রিকেট প্লেয়ার, আমি অবশ্যই পজিটিভভাবে চিন্তা করব। বাট আমাদের হ্যাঁ ব্যাটার্সরা খারাপ করেছে, সেদিক দিয়ে চিন্তা করলে আফগানিস্তানের সাথে খেলার প্ল্যানিংটা আমার কাছে মনে হচ্ছে একটু
বাট রিয়েলিস্টিক যদি দেখেন 2007-এর পরে কিন্তু আমরা এই প্রথম সুপার 8 কোয়ালিফাই করলাম আসলাম, তো সেই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু আমরা পজিটিভ। সো এগুলো আমরা প্লেয়ার যারা আছি তারা আমরা বুঝবো, জনগণ তো আবেগকে বেশি করে, সেই আবেগটার কারণে হয়তো আজকে তারা যায়নি তাদেরকে সম্বোধনা দিতে বা তাদেরকে দেখতেও। একই সঙ্গে একটা বিষয় নিয়ে খুব আলোচনা, হয়তোবা আজকে এটা কিছুক্ষণ পর থেকে ফেসবুকেও হয়তোবা আসবে, সেটি হচ্ছে পুরো দল একসঙ্গে বের হলেও সাকিব আল হাসানকে সেখানে দেখা যায়নি, এবং এটি নিয়ে দুটো কথা শুনছি আমরা। তিনি দলের সাথে এসেছেন এবং ভিআইপি লাউঞ্জ যেটি আছে সেই দিক দিয়ে তিনি চলে গেছেন একা, মানে আড়ালে থেকেছেন, নিজেকে আড়ালে রেখেছেন। আরেকটা শুনছি যে গতকালকেই নাকি তিনি দলের আগেই চলে এসেছেন। মানে এটা আসলে কেন? সিনিয়র প্লেয়াররা তো সামনে থেকে, এটা আসলে ওইখানে অফিসিয়াল আছেন, নিশ্চয়ই কোনো মানে ব্যক্তিগত কারণে হতে পারে, বাট এখানে তো আমি নিজে নেই কি, তো এখানে বসে এটা বলা ভেরি ডিফিকাল্ট কেন টিমের সাথে আসেনি বা আগে এসেছেন না পরে এসেছেন। আসলে এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট জানেন। জি, শান্ত ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে এবারে খেলে আসলো বাংলাদেশ। তো শান্তর অধিনায়কত্ব নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মানে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। শান্তর ব্যাটিং পারফরমেন্সের কারণে হয়তো বা মানে শুরুর দিকে বিশেষ করে রান পাচ্ছিলেন না, তখন আমরা দেখছিলাম যে অনেক সমালোচনা হচ্ছিল, কিন্তু তার ক্যাপ্টেন্সির জায়গাতে আবার তা বিশেষ করে তার বোলিং চেঞ্জ এবং বোলারদের পারফরমেন্স ব্রেক থ্রু এনে দেওয়া, সব কিছু মিলিয়ে কিছুটা প্রশংসাও কিন্তু অনেকের কাছ থেকে তিনি পেয়েছেন। তো আপনার কাছে কি মনে হয় যে এখন যেই আমরা বলছি আপাতত যে 2007-এর পরে এবারে আবারও দ্বিতীয়বারের মতো সুপার 8-এ বাংলাদেশ গেল বিশ্বকাপের, তারপরেও ওই যে সেমির যে একটা সম্ভাবনা জায়গা নিয়ে ম্যাচ ছিল, একটা সমীকরণ ছিল আফগানিস্তানের সাথে, আপনিও বলছিলেন এই ম্যাচগুলোর পরে সব কিছু মিলিয়ে একটা নেতিবাচক জায়গাতেই হয়তো বা আমাদের বিশ্বকাপটা শেষ হলো। এরপরে কি টিমে কোনো বড় ধরনের সাফল্য আপনি দেখতে পাচ্ছেন কিনা, মানে কি মনে হয়? না, অবশ্যই এখান থেকে আমরা মানে আমাদের যদি অ্যানালাইসিস করে যখন দেখবো আমাদের কোন জায়গাটা আমাদের ব্যাটিং সাইড ব্যাটাররা যারা আছেন, যারা ফর্মে ছিলেন না বা কিছু জায়গায় আমার মনে হয় যে নতুন মুখ আসা খুবই দরকার, তো তাদেরকে খেলার সুযোগ করে দিতে হবে। আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ বলেন, সাকিব বলেন, তারা কিন্তু 12-13 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। আপনি ইয়াং জেনারেশন যারা আছেন, যেন তামিম জুনিয়র ও নতুন, কিন্তু বোলিংয়ের ডিপার্টমেন্টটা আপনি সাকিব যেরকম নতুন এসেছে, বাট বোলিংটা একটু ডিফারেন্ট, ব্যাটিংটা কিন্তু একটু টাফ। সেক্ষেত্রে এরকম ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে একটু সময় দিতে হবে। আমরা হয় কি আমরা দেখা যায় যে যারা আমরা দর্শক আবেগ বেশি, একটু অধৈর্য হয়ে যায়, খুব তাড়াতাড়ি চাই জিনিসগুলো। আমার মনে হয় যে এই জায়গাটায় তো অবশ্যই একটু সময় নিতে হবে। সাথে যারা মানে সামনের দিকে আসবেন তাদেরকে মানে আগের থেকে রেডি করতে হবে। রেডিটা কীভাবে করবেন? অন্য দেশে তারা এ টিম বা ফার্স্ট ক্লাসে ভালো ভালো টিমের সাথে প্রচুর ক্রিকেট খেলতে হবে তাদের। সেটা যদি তারা ওইভাবে প্ল্যান করে আসেন তাহলে হয় কি, আমাদের দেশে যে ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার আছে সেখানে কিন্তু কম্পিটিশনটা একটু কম হয়, কোয়ালিটিটা ওইভাবে না। তো যারা ভালো প্লেয়ার আছেন তাদের নিয়ে যদি আমরা বাইরে অন্যান্য দেশের সাথে এই টিমের সাথে যদি আমরা প্রচুর ক্রিকেট খেলি তাহলে কিন্তু ওরা রেডি হচ্ছেন মেন্টালি, ফিজিক্যালি, অভিজ্ঞতার দিক দিয়ে, সব দিক দিয়ে। সো ইন্টারন্যাশনাল যখন আসবেন তারা কিন্তু রেডি থাকবেন ওইভাবে খেলার জন্য। বিকজ আপনি অস্ট্রেলিয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটের সাথে যদি আপনি খেলেন, ফার্স্ট ক্লাস টিমের সাথে, তারা কিন্তু অনেক ভালো টিম। এরকম টিমের সাথে যদি আমরা এই টিমরাও যদি যে খেলতে থাকি তাহলে কিন্তু তারা নেক্সট ন্যাশনাল টিমের প্লেয়ার বাংলাদেশে আসবে, তো সেই অভিজ্ঞতাটা কাজে দিবে। তার মানে এই জায়গাটা অবশ্যই বোর্ড এগুলো নিয়ে চিন্তা করবেন এবং অবশ্যই সামনের দিকে কাজ করবেন। এবং কিছু চেঞ্জেস তো অবশ্যই আমার মনে হয় টি-20তে কিছু ইয়াং ব্লাড দরকার, ফিট দরকার, সেগুলো হবে, অবশ্যই হবে। প্লেয়ারদের বিষয় নিয়ে আরও কথা বলবো, কিন্তু তার আগে কোচের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। শান্ত ভাই, হাতুরু সিংহেরকে সরাসরি অনেকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়েছেন যে এই যে বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যে ধরনের গেম প্ল্যানিং কিংবা ওভারঅল যে গেম প্ল্যানিংগুলো তারা করছেন সেই জায়গাতে তার পারফরমেন্স। আপনি যদি দেখেন তামিম জুনিয়র তামিম যে প্রথম বলে আউট হয়ে গিয়েছেন, তারপরে শান্ত একটা 4 মারার পর বলে আবার আউট হয়ে গিয়েছেন, সাকিব ফার্স্ট বলে আউট হয়ে গেছেন। সেই হিসাব করলে কিন্তু আপনি প্ল্যানিংয়ের হিসাবটা বুঝতে পারবেন না তারা কি মানে 12.1 বলের টার্গেট নিয়ে খেলেছেন। এত তাড়াতাড়ি মাঝখানে উইকেট পড়ে যাওয়াতে খেলার আমার মনে হয় যে ওই জায়গায় প্ল্যানিংটা, কিন্তু ক্যাপ্টেন শান্ত তো এসে বলেছেন পরবর্তীতে যে তাদের ইনিশিয়াল প্ল্যানটা ছিল যে 6 ওভারের ভেতরে, মানে প্রথম থেকেই যে 12 ওভার 1 বলের যে সমীকরণটি ছিল এটি চেস করব আমরা, এর জন্য আমাদের যদি মানে আপনি যেটা বলছিলেন 30 রানে কলাপস হয়ে যায় হবে, এই প্ল্যানটা তো আসলে ছিল না। তারা বলছিলেন যেটি যে আমরা শুরুতে যদি ভালো হয়, পাওয়ার প্লেতে যদি উইকেট না হারায়, এরকম অনেক যদি কিন্তু তারা মানে। হ্যাঁ, এখন দেখা গিয়েছে যখন আপনি 3টা আর্লি 4টে আর্লি উইকেট পড়ে গিয়েছে, তারপর হৃদয়, আমার মনে হয় যে হৃদয়ের ওই জায়গাটায় ব্যাটিংটাও
আমাদের মোটামুটি সবচেয়ে ফর্মের ব্যাটসম্যান ছিল, তাকে 6 নম্বরে ব্যাটিং করানো হয়েছে, সেটাও একটা হতে পারে প্ল্যানিং এর ভুলের কারণে, মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের কথা বলছিল, এটি আসলে এখন আসলে গেম প্ল্যানিং এর ব্যাপার। আর আমার মনে হয় যে আমাদের যে প্ল্যান ছিল ওটা এক্সিকিউট করতে পারেনি সত্যি কথা বলতে। পরের দিকে যেটা চিন্তা ছিল যে ম্যাচ জিতার চিন্তায়, সো আমার মনে হয় যে মানে অ্যাপ্রোচটা বোঝা যায়নি বিকজ আর্লি উইকেট পড়ার জন্য। এখানে বসে বলা ভেরি ডিফিকাল্ট সত্যি কথা বলতে। শান্ত ভাই, খুব প্রিসাইজলি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে শিরোপা জয়ের যে একটা ব্যাপার, সেটি তো একটা মানে যারা জিতে আসে তারা আসলে অনেক বেশি কনফিডেন্ট তাদের ভিতরে থাকে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতা যে দলটা আছে বাংলাদেশের, তাদের কাছ থেকে আমরা 2-3জন কিন্তু আমরা দেখছি যে পারফর্ম করছেন এবং মাঠে অন্যদের চাইতে তাদের শারীরিক ভাষাটা কিন্তু রাইট, তাদের কিন্তু অ্যাপ্রোচটাই আলাদা, মাঠে আলাদা করে তাদেরকে বোঝা যায়। তো সেই জায়গা থেকে এই স্কোয়াডের যে আরো অনেকে ছিলেন, বিশেষ করে ওপেনিং এ ইমন ছিলেন কিংবা স্পিনার ছিলেন, ধ্রুব বাইরে ছিলেন, অনেক প্লেয়ার কিন্তু আছেন, তো তাদেরকে নিয়ে আসলে টি-20-র জন্য বিশেষ করে আলাদা করে ভাবার কোনো জায়গা আছে কিনা? অবশ্যই জায়গা আছে, বিকজ দে আর চ্যাম্পিয়ন্স। অবশ্যই তাদেরকে নিয়ে কাজও করা হচ্ছে। তো সামনের দিকে অবশ্যই এগুলোর আমাদের মুখ দেখতে পারবেন সামনে। তো এখন কিছু বলার একটাই, আমাদের জিনিস করে আমরা একটাই বলতে পারবো যে হ্যাঁ, সামনে নতুন মুখ আসছেন, তাদেরকে পারফর্ম করানো সম্ভব। এখন তারা কীভাবে অ্যাপ্রোচটা করেন, আসলে শুধু যে আপনি তৈরি করবেন সেটা না, আপনার যে প্লেয়ার, যে ব্যক্তি, তাকেও কিন্তু কিছু কাজ করতে হয়। তো তার ব্যক্তিগত কিছু কাজেরও কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। ক্রিকেটের প্রতি তার আগ্রহ কেমন, তার ডিসিপ্লিন লাইফ কেমন, এক্সট্রা কাজ কিছু জিনিস আছে, সেগুলা কিভাবে তারা করছেন সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। শুধু যে আপনি কোচ আনবেন, মানে প্লেয়ারের ব্যক্তিগত যে প্রস্তুতিটা রয়েছে, সেই জায়গায় একটু মনে হয় ঘাটতি আছে আমার কাছে লাগে। কারণ সৌম্য সরকারের মতন প্লেয়ার যদি আপনি দেখেন, ও কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার ছিল। আমার কাছে মনে হয় যে নিজের ব্যক্তিগত কিছু ওয়ার্কে সে ওইভাবে নিজেকে তৈরি করেননি, যার জন্য উনি ওইভাবে আসতে পারেননি। এক্স্যাক্টলি, আসলে সেই বিষয়টা শান্ত ভাই, যে আমরা শুধুমাত্র যে কোচিং কিংবা বোর্ড থেকে সব কিছু করা হবে, তাহলে প্লেয়ারদের তো দায়িত্ব রয়েছে, কারণ দিন শেষে তাদের পেশার জায়গা। হ্যাঁ, তাদেরকে ওইটা চিন্তা করতেই হবে যে এটা আমার রুজি বা যেটাই বলেন প্রফেশনাল, সে বাংলাদেশের প্রতি সে প্রতিনিধিত্ব করছে, সেটাকেও সম্মান দিয়ে যদি উনি ওইভাবে নিজেকে তৈরি করেন, তাহলে দরকার আমাদের। এক্স্যাক্টলি শান্ত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করব আসলে যে ভুলগুলো এখনো পর্যন্ত করছি সেখান থেকে শিক্ষা নিয়ে, বারবার তো শিক্ষা নিচ্ছি আমরা, আরও শিক্ষা নিয়ে যে প্রত্যাশার জায়গা আছে টাইগারদের, সেই জায়গায় টাইগাররা পৌঁছাবে। আপনাকে আরও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের টাইম আউটের এখনকার আয়োজনে। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1:30 ও রাত 12:30টায় বিভিন্ন ম্যাচের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়।